বিশেষ অনুমতিতেই আটকে আছে বাংলাদেশ বিমানের সৌদি ফ্লাইট। 150 টিকেটের বিপরীতে হাজারো মানুষের ভিড়। টোকেন নিয়ে সৌদি এয়ারলাইন্সের 3 দফা তারিখ পরিবর্তন। জাতিসংঘ সাধারণ পরিষদের 75তম অধিবেশনে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ। গুরুত্ব পাবে করোনার ভ্যাকসিন প্রাপ্তি ও রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান। বিকল্প ব্যবস্থা ছাড়াই দেদারসে কাটা হচ্ছে রাজধানীর ডিশ ও ইন্টারনেট কেবল। কয়েক লাখ গ্রাহক সেবা বঞ্চিত হলেও অনড় 2 সিটি। এবং শেষ পর্যন্ত পিছিয়ে গেল বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর। আগামী মাসের শুরুতে টাইগারদের লঙ্কা যাওয়ার আশা বিসিবির। সময় সংবাদে সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। সৌদি আরবে নতুন করে বাংলাদেশ বিমানের ল্যান্ডিং এর অনুমতি না মেলায় জটিলতা কাটছে না প্রবাসীদের। এখনও বিশেষ অনুমতিতেই আটকে আছে বাংলাদেশ বিমানের সৌদি ফ্লাইট। 150 টিকেটের বিপরীতে সকালে মতিঝিলে বিমানের কার্যালয়ের সামনে ভিড় করেন কয়েক হাজার মানুষ। একই অবস্থা সাউদিয়া এয়ারলাইন্সেরও। টোকেন দিতেও 3 দফা তারিখ পরিবর্তন করেছে বিমান সংস্থাটি। জটিলতা যেন পিছু ছাড়ছে না সৌদি প্রবাসীদের। দিন গড়াচ্ছে তবু মিলছে না সমাধানের পথ। সরকারের আশ্বাস আর দুতিয়ালিতেও মিলছে না ফল। প্রথম দিনে বিক্ষোভের পর প্রাথমিক সমাধানের অংশ হিসাবে 4টি ফ্লাইট ল্যান্ডিংয়ের অনুমতি মিললেও তার অগ্রগতি থমকে আছে সৌদি কর্তৃপক্ষের আন্তরিকতার অভাবে। তাই দিনে দিনে বাড়ছে ক্ষোভ। দেশের প্রত্যন্ত এলাকা থেকে প্রবাসীরা জড়ো হচ্ছেন কাওরান বাজার আর মতিঝিলে। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী শনিবার 350টি টিকিট দেওয়ার কথা থাকলেও 550টি টিকিট দেওয়ার ঘোষণা দেয় সৌদি এয়ারলাইন্স। তবে বাইরে তখন হাজারো টিকিট প্রত্যাশী। টিকিট না হয় থাক, তাদের দাবি টোকেন। কিন্তু তারিখ বদলে এয়ারলাইন্স কর্তৃপক্ষের ঘোষণা 4 অক্টোবরের আগে মিলবে না কোনো টোকেন। আর এতেই তৈরি হয় নতুন সংকট। অভিযোগ আছে টিকিট কালোবাজারির। টোকন 8,000 টাকা বিক্রি হয়েছে। এই কিছু কিছু কুচক্র আছে, আগামা নাই, পাসপোর্ট নাই, বিষা নাই, ও আইয়ে হাত পাতে দিয়ে দেয়। এটা কি ছেলে খেলার মোয়া? আমাদের টোকন অনুযায়ী টিকিট পাইতেছি না, টোকন সিন্ডিকেট করতেছে। বিক্ষুব্ধ প্রবাসীরা এক পর্যায়ে সড়ক আটকে দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। এতে বিপাকে পড়েন অফিসগামী যাত্রীরা। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নিলেও সোনারগাঁও মোড়ে অবস্থান নেয় তারা। একই অবস্থা মতিঝিল বিমান অফিসেরও। এ পর্যায়ে টিকিট বিক্রির শেষ দিনে অবশিষ্ট 150 টিকিটের বিপরীতে সেখানে অবস্থান করছে কয়েক হাজার প্রবাসী। এ সময় পুলিশের সঙ্গে দফায় দফায় হাতাহাতিতে জড়ায় টিকিট প্রত্যাশীরা। ওনারা বললো দামামের কোনো লোক এখন নেওয়া হবে না, আপনারা বাইরে চলে যান। কিন্তু এরপরে আমরা বললাম আমরা রিয়াদে বা জেদ্দা যাইতে চাই। ওখান থেকে আমরা আমাদের নিজের খরচে আমি আমাদের কর্মস্থলে ফিরে যাব। আর বিষয় আছে মাত্র আর 4 দিন আছে, 30 তারিখ পর্যন্ত মেয়াদ। তাহলে পরবর্তী আমি কি করব? তবে বিমান কর্তৃপক্ষের সাফ জবাব, ল্যান্ডিং পারমিশন না পাওয়ায় নতুন কোনো ফ্লাইট বুকিং দেয়া সম্ভব নয়। 29 তারিখ রিয়াদ, 30 তারিখ জেদ্দা, এই 2 ফ্লাইটের কাজ হবে। যারা রিটার্নিং প্যাসেঞ্জার এবং যাদের 16, 17, 18, 19, 20 মার্চে যারা যেতে পারে নাই তাদের কাজ হবে। যদি সিট খালি থাকে তখন আমরা পরবর্তী ডেটের প্যাসেঞ্জার ডাক। এখন 1 তারিখের ফ্লাইটের অনুমতি পাই নাই, পাইলে আমাদের বিমান ওয়েবসাইটে জানাবে। প্রবাসীদের বহনকারী বাংলাদেশ বিমানের দ্বিতীয় বিশেষ ফ্লাইটটি শনিবার 4:30টায় ঢাকা ছাড়ার কথা রয়েছে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজার সাউদিয়া এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে আছেন রিপোর্টার সাদাত রহমতুল্লাহ। সরাসরি যাচ্ছি তার কাছে। সাদাত। মাকসুম, সকালে রোদ, বিকেলে বৃষ্টি, সবকিছুকে উপেক্ষা করে এখনো কিন্তু রাজধানীর কারওয়ান বাজারের সাউদি এয়ারলাইন্সের সামনে কিন্তু এখন অপেক্ষা করছেন সৌদি প্রবাসীরা। তারা টিকিটের জন্য যে টোকেন সংগ্রহ করার কথা রয়েছে সেই টোকেনের আশা এখন পর্যন্ত করে যাচ্ছেন। যদিও এরই মধ্যে কিন্তু সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ যারা রয়েছে তারা বলেছে যে আগামী 4 সেপ্টেম্বরের আগে নতুন করে কোনো টোকেন তারা সরবরাহ করবেন না। কিন্তু সে কথার পরেও কিন্তু আমরা দেখছি এই বৃষ্টিকে উপেক্ষা করে তারা এই সোনারগাঁর প্রধান যে ফটকটি রয়েছে সেখানে অপেক্ষা করছেন। এর বাইরে আরও যে 2-1টি ফটক রয়েছে সেখানেও তারা ভিড় করছেন। পাশাপাশি তাদের একটি যে প্রধান দাবি ছিল যে যারা আগে এসেছে সে
আগের ভিত্তিতে যেন ফ্লাইটগুলো নির্ধারণ করা হয় সেই দাবিও কিন্তু তারা এখন পর্যন্ত করে যাচ্ছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত যারা রয়েছেন এই ঘোষণার পরেও তারা আশা করছেন যদি এই টোকেনটা দেয় সেখান থেকে তারা সংগ্রহ করবেন, অন্তত টিকিটের তারা নিশ্চয়তা পাবেন, সে আশায় কিন্তু এখন পর্যন্ত তারা এই মুহূর্তে এখানে রয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে আপনাকে জানিয়ে রাখতে চাই, যারা এই মুহূর্তে এখান থেকে যারা টিকিট সংগ্রহ করছেন তাদেরকে কিন্তু এমনও ঘটনা ঘটেছে যে আগামীকালকে সকালে ফ্লাইট, কিন্তু দুপুর 12টা বা 2টার সময় তাদের হাতে টিকিট পৌঁছেছে, কিন্তু এরই মধ্যে তাদেরকে কোভিড পরীক্ষা করতে হবে। এই নিয়েও কিন্তু এক ধরনের অভিযোগ এবং দুর্ভোগ দুই কিন্তু রয়েছে এখানে। সব মিলিয়ে সৌদি প্রবাসীদের যে একটি বড় দুর্ভোগ চলছে এই মুহূর্তে টিকিট নিয়ে, সেটি কিন্তু বলার অবকাশ রাখে না। যদিও এরই মধ্যে সৌদি কর্তৃপক্ষ যারা রয়েছে, যারা এয়ারলাইন্স কর্তৃপক্ষ রয়েছে, তারা কিন্তু আশ্বস্ত করেছে টোকেন দেওয়ার ব্যাপারে এবং নতুন করে ফ্লাইট বাড়ানোর ব্যাপারে কিন্তু আশ্বস্ত করেছে। কোনো আশ্বস্ত কিন্তু কাজে আসছে না। একটি তথ্য জানিয়ে রাখতে চাই, তারা বলেছে যে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তারা যেন আগামীকাল রোববার থেকে সৌদি দূতাবাসে সেখানে যোগাযোগ করে এবং ভিসার মেয়াদ বাড়ানোর জন্য বলা হয়েছে। তারপরও কিন্তু আমরা দেখছি যে এই সৌদি এয়ারলাইন্সের সামনে থেকে কিন্তু যারা সৌদি প্রবাসী রয়েছেন তারা কিন্তু সরছেন না। তাদের একটি দাবি এই মুহূর্তে তারা যেন টিকিট পান এবং সৌদিতে যেন যাওয়ার নিশ্চয়তা পান। সেই নিশ্চয়তা পেলেই তারা বলছেন যে এখান থেকে তারা ঘরে ফিরে যাবেন। এছাড়া এই রোদ বৃষ্টি সব কিছুকে উপেক্ষা করে তারা এখানে অবস্থান করছেন শুধুমাত্র এই টিকিটের টোকেনের জন্য। আমি এই অভিযোগগুলো তারা করছেন। একই সাথে কেউ কেউ অভিযোগ করছেন যে কালোবাজারির যে বিষয়টি, টোকেন নিয়েও কেউ কেউ বলছেন যে কালোবাজারি করছে, ফলে যাদের সিরিয়াল নেই এই মুহূর্তে বা ফ্লাইট পরবর্তীতে কিংবা ভিসার মেয়াদ আছে তাদেরকে হাতে টোকেন তুলে দেওয়া হচ্ছে। এই কালোবাজারির অভিযোগগুলো কিন্তু এখানে যারা সৌদি প্রবাসী রয়েছেন তারা এখন পর্যন্ত করে যাচ্ছেন। সব মিলিয়ে সৌদি প্রবাসীদের যে দুর্ভোগ সেটি এখন পর্যন্ত চলছে। এখনও তারা টোকেনের আশায় এই মুহূর্তে সৌদি এয়ারলাইন্সের সামনে অপেক্ষা করছেন। আজকে সর্বমোট 550 টোকেনধারীর টিকিট এখান থেকে দেওয়া হচ্ছে। এই ছিল এখন পর্যন্ত রাজধানী সোনারগাঁ থেকে সৌদি এয়ারলাইন্সের টিকিট বিক্রির সবশেষ খবর। মাকসুম। সৌদি প্রবাসীদের ফ্লাইট জটিলতা এবং টিকিট নিয়ে দুর্ভোগের বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সাদাত রহমতুল্লাহ। এদিকে টিকিট প্রাপ্তি এবং যাত্রার সময়ের মধ্যে কয়েক ঘন্টার ফারাকে করোনা নেগেটিভ সনদ নিতে ভোগান্তিতে পড়েছেন সৌদি প্রবাসী যাত্রীরা। যাত্রীদের অভিযোগ, ফ্লাইট চালুর মাত্র 2 থেকে 3 ঘন্টা আগে করোনার নমুনার সনদ পাওয়ায় যাত্রা বাতিল হওয়ার সংশয় রয়েছে তাদের। অন্যদিকে আইসোলেশন সেন্টার কর্তৃপক্ষ দায়ী করছে সৌদি এয়ারলাইন্সকে। মহাখালী করোনা আইসোলেশন সেন্টার থেকে বিমানবন্দরের দূরত্ব মাত্র 7.5 কিলোমিটার হলেও সৌদি প্রবাসী হেলাল আহমেদের জন্য তা তখন কয়েক হাজার মাইলের চেয়েও বেশি। বিকেল 5:30টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি এয়ারলাইন্সের যে ফ্লাইটটি ছেড়ে যায় জেদ্দার উদ্দেশ্যে, তিনি তার একজন যাত্রী। নমুনা দেওয়ার 29 ঘন্টা পর সৌদি যাত্রার মাত্র 3 ঘন্টা আগে দুপুর 2টায় করোনার নেগেটিভ সনদ হাতে পেয়ে তাই এভাবেই ছুটছেন হেলাল। মহাখালীতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের করোনা আইসোলেশন সেন্টারে এমন দৃশ্য প্রতি মুহূর্তের। বিদেশগামী যাত্রীদের অভিযোগ ছিল 24 ঘন্টা পার হলেও হাতে পাচ্ছেন না কাঙ্ক্ষিত কোভিড নেগেটিভ সনদ। আমি কালকে 9টা নমুনা পরীক্ষা করতে দিছি, আমারে বলছে যে 12টার সময় এয়ারপোর্টে থাকার জন্য। আমি এখনো এই জায়গায় টেস্টের জন্য আমি দাঁড়াই আছি, 12:30 বাজে। আমি কখন এয়ারপোর্টে যাব? আজকে দুপুর 2টা বাজে টিকিট পাইছি। এখান থেকে কোনো টেস্ট করে এখন কয়েক ঘন্টা পরে রিপোর্ট দিব জানি না। আমি এখন সকাল 6টা বাজে ফ্লাইট। সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষের বিভ্রান্তিকর আশ্বাসে কয়েক ঘন্টা আগে এসে সনদ পাওয়া নিয়ে জটিলতা তৈরি হয় সিটি কর্পোরেশনের আইসোলেশন সেন্টারে, দাবি করেন যাত্রীরা। বলছে যে আপনি করোনা টেস্ট করে সকাল 7টায় এয়ারপোর্ট চলে যাবেন, ঠিক আছে? তখন আমি বললাম যে এত দ্রুত কেন যাবেন? বলে ওরা 3-4 ঘন্টার ভিতরে আপনাকে রিপোর্ট দিয়ে দিবে। 2টার দিকে আপনার টিকিট দেওয়ার পর বলছে যাদের ইমার্জেন্সি তাদের 2-3 ঘন্টার ভিতরে রিপোর্ট দিয়ে দিবে। এই যে এখন তো বলতেছে রিপোর্ট, যে ইমার্জেন্সি বলছে যে আপনারা ওয়েটিং করেন, নাহলে রাতে 3টা বাজে। তবে সনদ দিতে গিয়ে সৃষ্ট সংকটের জন্য আইসোলেশনের সিভিল সার্জন সরাসরি দায়ী করলেন সৌদি এয়ারলাইন্সকেই। বললেন করোনার নমুনা পরীক্ষার জন্য ন্যূনতম সময় দেওয়া হচ্ছে না তাদের। দায়িত্ব সম্পূর্ণ এয়ারলাইন্স কর্তৃপক্ষ। তারা যদি আমাদেরকে তাদের যে আইনটা তারা ওয়েবসাইটে দিয়েছে সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ, আমরা 24 ঘন্টার সময় যদি পাই স্যাম্পল দেওয়ার পরে তাহলে রিপোর্টটা দিতে পারতাম। 24 ঘন্টার সময় তারা আমাদেরকে দিচ্ছে না। তারা এমনভাবে টিকিটগুলো দিয়ে প্যাসেঞ্জারকে পাঠিয়ে দিচ্ছে 7 ঘন্টা, 8 ঘন্টা, 12 ঘন্টা, 13 ঘন্টা সময় থাকতে। এ বিষয়ে বিভিন্ন মাধ্যমে এয়ারলাইন্স কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করেও ব্যর্থ হয় সময় সংবাদ। এই সংকট সমাধান না হলে যাত্রী হয়রানির পাশাপাশি বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট হওয়ারও আশঙ্কা করেন সংশ্লিষ্টরা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় 36 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1106 জন রোগী। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 3,57,873 জন।
দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 10,765 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 18,98,775 জনের। গত 24 ঘন্টায় নতুন করে 1,106 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত 3,57,873 জন। গত 24 ঘন্টায় মারা গেছেন 36 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 5,129 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,753 জন। মোট সুস্থ হয়েছেন 2,68,777 জন। সময় সংবাদে আরও থাকছে। জটিল রোগীর দ্রুত সেবা নিশ্চিতে চট্টগ্রাম মেডিকেলে ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টার। একই ছাদের নিচে মিলবে আইসিইউ সহ সব ধরনের সেবা, কমবে ভোগান্তি। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনে আজ শনিবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতি বছরের মতো এবারও তার ভাষণটি হবে বাংলায়। করোনা মহামারীর কারণে কোনো দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবার নিউ ইয়র্কে যাননি, তবে অনলাইন প্ল্যাটফর্মে সবাই যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রী তার ভাষণে করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রাপ্তি নিশ্চিত করতে উন্নত বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানানোর পাশাপাশি রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তার প্রস্তাব পেশ করবেন বলে আশা করা হচ্ছে। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। নিরুত্তাপ জাতিসংঘ, এরই মধ্যে উত্তাপ ছড়িয়েছে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের বক্তব্য। এবারের অধিবেশনে প্রাধান্য পেয়েছে মধ্যপ্রাচ্য ইস্যু ও বৈশ্বিক করোনা পরিস্থিতি। এ নিয়ে বিতর্কে জড়িয়েছেন বিশ্ব নেতারা। এই অধিবেশনে ভার্চুয়াল বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেখানে সারা বিশ্বের সকল সরকার এবং রাষ্ট্রপ্রধানরা আসেন এবং এখানে সরাসরি ওনারা বক্তব্য রাখেন, সেটাই পুরোটাই ভার্চুয়ালি হচ্ছে, মানে ভার্চুয়াল প্ল্যাটফর্মে হবে। এবং খালি ভার্চুয়াল প্ল্যাটফর্ম মানে যে প্রি রেকর্ডেড ভিডিও মেসেজ দিয়ে হবে। বিগত 15 বছরের মধ্যে এই প্রথম জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে আসছেন না প্রধানমন্ত্রী। তাই শেখ হাসিনার আগমনকে ঘিরে স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতেও সেই সরব অবস্থা নেই। অধিবেশনে ভাষণ দেয়া ছাড়াও আগামী 29 ও 30 সেপ্টেম্বর এবং 1 অক্টোবর জাতিসংঘের আরও 3টি সভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। বিশ্লেষকরা আশা করছেন রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তনের ইস্যু ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণে গুরুত্ব পাবে বৈশ্বিক করোনা মহামারী। আর এতে কোভিড-19 ভ্যাকসিন যেন উন্নত বিশ্বের মতো অনুন্নত ও উন্নয়নশীল সব দেশও সমানভাবে পায়, সেজন্য বিশ্ব নেতৃবৃন্দের কাছে আহ্বান থাকবে শেখ হাসিনার। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। চলতি মাসে দেশে করোনার চীনা ভ্যাকসিন ট্রায়ালের কথা থাকলেও দৃশ্যত কোনো প্রস্তুতি নেই। উল্টো প্রাথমিকভাবে যে 7টি হাসপাতালকে কোভিড ট্রায়ালের জন্য নির্ধারণ করা হয়েছিল, সেই তালিকার 2টিকে সম্প্রতি নন কোভিড হাসপাতাল হিসেবে ঘোষণা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে হাসপাতাল কর্তৃপক্ষ সংশয়ে আছে কোভিড ট্রায়ালে স্বাস্থ্যকর্মীদের তালিকা পাঠানো নিয়ে। তবে অধিদপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে, রোগী না পাওয়ায় কোভিড হাসপাতালগুলোকে বাতিল করা হচ্ছে। এহসান জুয়েলের রিপোর্ট। গত মাসে প্রথমবারের মতো বিশ্বে করোনা ভ্যাকসিনের সফল ট্রায়ালের পর থেকেই বাংলাদেশের অপেক্ষা। ভ্যাকসিন কূটনীতির নানা সমীকরণ ডিঙিয়ে গত মাসের শেষে চীনের ভ্যাকসিন ট্রায়ালের ঘোষণা দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রাথমিকভাবে 7টি হাসপাতালের 4,000 স্বাস্থ্যকর্মীকে ট্রায়ালের জন্য নির্ধারণ করা হয়েছে, কিন্তু সাম্প্রতিক সময়ে তার মধ্য থেকে 2টি হাসপাতাল, ঢাকা মহানগর ও হোলি ফ্যামিলি হাসপাতালের নাম কোভিড বিশেষায়িত তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। যেহেতু নন কোভিড হাসপাতাল, তাই ট্রায়ালে তাদের নাম থাকবে কিনা তা নিয়ে সংশয়ে খোদ হাসপাতাল পরিচালকরা। এই মুহূর্তে কি হবে সেটা আমিও বলতে পারছি না, ওনারা হয়তো কথা বলবে আমাদের অথরিটির সঙ্গে। ইন এ নন কোভিড হসপিটাল দ্য ট্রায়াল অফ ভ্যাকসিন হাউ মাচ ফিজিবল এবং মানে সিগনিফিক্যান্টলি হবে, এইটাও আমার কাছে একটা প্রশ্ন। এখানে তো অনেক বিষয়ে জড়িত, যে কারা কারা সম্পৃক্ত, স্বাস্থ্যকর্মীদের মধ্যে থেকে রুলিং যাবে কিনা, এই বিষয়গুলো তো প্রক্রিয়াগত কিছু সমস্যা আছে। তো এটা টেকনিক্যাল কমিটি আভ্যন্তরীণ একটা করেছি, ওরা আইসিডিডিআর টিমের সাথে বসে এটা ফাইনাল আসছে। পুরো দেশে মিলে 30টি কোভিড হাসপাতাল ঘোষণা করা হলেও রোগী না পাওয়ায় এর মধ্যে 6টিকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই 30টি হাসপাতালে 15,275টি জেনারেল বেড, আইসিইউ ও ভেন্টিলেটর থাকলেও সবশেষ তথ্য মতে ভর্তিকৃত রোগীর সংখ্যা 2,328 জন। দিন দিন আমাদের কোভিড ভর্তি রোগীর সংখ্যা কমে যাচ্ছে। এই জন্য আমরা পর্যায়ক্রমে যে সমস্ত কোভিড ডেডিকেটেড হসপিটাল ছিল সেগুলিকে নন কোভিড ঘোষণা করছি, কারণ
কোভিড চিকিৎসা করতে যে আমাদের নন কোভিডের যে পেশেন্টগুলি তারা সাফারার হচ্ছে। চলতি মাসের মধ্যে করোনা ভ্যাকসিনের ট্রায়াল শুরু হওয়ার কথা থাকলেও এখনও এই ব্যাপারে পরিষ্কার নয় সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো। হেসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। বিকল্প কোনো ব্যবস্থা না করে দেদারসে কাটা হচ্ছে রাজধানীর ডিশ ও ইন্টারনেট কেবল। এতে সেবা বঞ্চিত হচ্ছে কয়েক লাখ গ্রাহক। বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন সেবাদাতারাও। তাদের অভিযোগ, সৌন্দর্য বর্ধনের নামে এই উদ্যোগ নেওয়া হলেও রাজধানীর 5টি এলাকা ছাড়া কোথাও নেই ভূগর্ভস্থ কেবল লাইন। তবে রাজধানীর ঝুলন্ত তার কাটার ব্যাপারে অনড় অবস্থানে ঢাকার 2 সিটি কর্পোরেশন। রাজধানী ঢাকার সৌন্দর্য বর্ধন ও জনসাধারণের চলাচল ঝুঁকিমুক্ত করতে বিভিন্ন এলাকায় সিটি কর্পোরেশনের উদ্যোগে চলছে ঝুলন্ত তার অপসারণ। করোনাকালে দাপ্তরিক কাজ থেকে শুরু করে সামাজিক যোগাযোগ, এমনকি প্রয়োজনীয় তথ্যের জন্য মানুষের ইন্টারনেট ও টেলিভিশন নির্ভরতা বেড়েছে। এ সময় হঠাৎ করে ইন্টারনেট ও ডিশ সংযোগের তার কেটে দেয় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। সিটি কর্পোরেশনের উদ্যোগের বিপক্ষে নন ব্যবসায়ীরা, তবে বিকল্প অবকাঠামো না থাকায় বিপাকে তারাও। এনটিটিএনগুলি মানে ওনাদের ইচ্ছা মতন করে আমাদেরকে পার এমবিপিএস চার্জ করে। আপনার মিনিমাম এটা 300 থেকে 400 গুণ ইন্টারনেটের মূল্য বেড়ে যাবে গ্রাহক পর্যায়ে। অবকাঠামো তৈরি হয়েছে কিনা এটা একটি কমিটি করা হোক, পুরো ঢাকা শহর সার্ভেটা করা হোক। উল্টো কথা বলছেন এনটিটিএন অপারেটররা। যেসব জায়গায় ফাইবার অপটিক কেবল আছে সেখানে কিন্তু ভূগর্ভস্থ লাইন ব্যবহার করা হচ্ছে না। তিন কোম্পানিগুলোর যে চাহিদা সেটা আবার আইএসপিদের জন্য দেওয়াটা সেটা কমার্শিয়ালি ভায়াবল হয় না। যদিও ঝুলন্ত তার অপসারণে অনড় অবস্থানের কথা জানালেন দক্ষিণ সিটির মেয়র। এখন যখন কাজ কেটেছি তখন আসছেন বিভিন্ন তদবির নিয়ে। আমাদের অনুমোদন ছাড়া ঢাকা শহরে কেউ কিছু করতে পারবে না। বিকল্প ব্যবস্থা না করে তার কাটা হলে আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছে সেবাদাতারা। এতে করোনাকালে চরম ভোগান্তিতে পড়বেন কয়েক লাখ ডিশ ও ইন্টারনেট গ্রাহক। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। আগামী 26 ডিসেম্বর কাউন্সিলের তারিখ ঘোষণা করেছে গণফোরামের একাংশ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই তারিখ ঘোষণা দিয়ে তারা জানান, দলের মধ্যে যারা কুচক্রী আছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। ঐক্যফ্রন্টের সঙ্গে গণফোরাম থাকবে কিনা তা কাউন্সিলে সিদ্ধান্ত হবে বলেও জানান গণফোরাম নেতারা। জাতীয় ঐক্য যদি না থাকে তাহলে আমাদের বিপর্যয় অনিবার্য। তাই আমরা এই সবার থেকে আমরা আহ্বান জানাবো আপনাদের মাধ্যমে যে আসুন সবাই মিলে একসাথে দেশটাকে আগে রক্ষা করি। আমরা এখনো সেই ঐক্য ভাঙা হয়নি, আমরা সম্মেলনের সিদ্ধান্ত নিব। গণফোরামকে শক্তিশালী করার লক্ষ্যে, গণমুখী এবং তৃণমূল পর্যন্ত ভিত্তি সুদৃঢ় করার লক্ষ্যে আগামী 26শে ডিসেম্বর 2020 তারিখে আমাদের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। অতি সংকটাপন্ন জটিল রোগীদের দ্রুত সেবা নিশ্চিত করতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চালু হচ্ছে ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টার, যেখানে আইসিইউ সহ একই ছাদের নিচে মিলবে সব বিভাগের সব ধরনের সেবা। 24 ঘন্টা এই সেবা চালুর ফলে রোগীদের ভোগান্তি কমার পাশাপাশি সহজ হবে সেবা প্রক্রিয়া। নূর জামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। পর্যাপ্ত চিকিৎসা সামগ্রী ও শয্যাসহ নানা সীমাবদ্ধতার কারণে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আসা রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হয় চিকিৎসকদের। তাই প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় নানা ওয়ার্ডে। এতে এ ওয়ার্ড সে ওয়ার্ড দৌড়াদৌড়ি করতে করতে জটিল রোগীর মৃত্যুসহ পড়তে হয় নানা হয়রানিতে। এ অবস্থায় রোগী ভোগান্তি কমাতে জরুরি বিভাগ ও ক্যাজুয়ালিটি ওয়ার্ডকে নিয়ে একই ছাদের নিচে চালু হতে যাচ্ছে ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টার, যেটি স্থানান্তর করা হবে নতুন ভবনে, যেখানে থাকবে পরীক্ষা নিরীক্ষা, এইচডিইউ ও আইসিইউ সহ সব বিভাগের চিকিৎসা সেবা। ইমার্জেন্সি ডিপার্টমেন্টে মেডিসিন, সার্জারি, গাইনোকোলজি, অর্থোপেডিক্স, কার্ডিওলজি সব বিষয়ের কনসালটেন্টরা থাকবেন। তো ওনাদের আন্ডারেই রোগীরা অবজারভেশনে থাকতে পারবেন। ওখানেই আমাদের এক্সরে মেশিন থাকবে, ওখানেই রক্ত পরীক্ষার ব্যবস্থা থাকবে। অতি জটিল ও কম গুরুত্বপূর্ণ রোগীদের শারীরিক অবস্থা বিবেচনায় সেবা দেয়া হবে। ওয়ার্ডে না গিয়ে ইমার্জেন্সি থেকে চলে যেতে পারবে বলে গতি আসবে চিকিৎসা সেবায়। ওইখানে আমরা অবজারভেশন বেড থাকবে 30টা বেড, ওইখানে রেখে তাকে চিকিৎসা দেওয়া হবে। ওইখানে আমরা পেশেন্টটাকে 24 ঘন্টা হোল্ড করবো আর কি। 24 ঘন্টার পরে যদি দেখা যায় যে খারাপের দিকে, তখন সেই পেশেন্টটাকে আমরা ইনডোরে ভর্তি করব। হাসপাতালের জরুরি বিভাগে প্রতিদিন 1200 থেকে 1500 রোগী চিকিৎসা সেবা নিতে আসেন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।
রাতে বিভিন্ন এলাকায় নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীরা আছেন অবহেলায়। রাত জেগে নাগরিক মানুষের জানমালের নিরাপত্তা দিলেও মাস শেষে পান না বেতন। অনেকে পেলেও তা দিয়ে চলে না সংসার, আর এভাবেই খেয়ে না খেয়ে চলছে তাদের জীবন। রাতের আধারে নিস্তব্ধ রাজধানী ঢাকা। এই শহরের মানুষগুলো যখন ঘুমিয়ে পড়ে তখনও জেগে থাকে এক পেশার মানুষ, যাদেরকে আমরা বলি নিরাপত্তা প্রহরী। রাতের আধারে মানুষের বাড়ি, দোকান সহ নানা জিনিসের নিরাপত্তা দেওয়াই তাদের কাজ। এসব মানুষের জীবনেরও রয়েছে নানা গল্প। কেউ বা এই পেশায় এসেছেন বাধ্য হয়ে, আবার কেউ বা এসেছেন বাড়তি কিছু আয়ের আশায়। আমি ব্যাংকে জব করতাম করোনাকালীন সময়। ইঞ্জুরিতে পড়ার কারণে আমাকে বললো যে টেস্ট করাতে, আমি টেস্ট করি। মুগদা হাসপাতাল থেকে আমি ওইটা টেস্ট করাইছিলাম, কিন্তু ওনারা আমাকে ফেক সার্টিফিকেট দেয়, তো স্যারেরা আমাকে ডিসকোয়ালিফাইড করে দেয়। মানুষ তো নিজেদের আপগ্রেডেশনে চলে যায়, আমার ডিমোশন হয়ে গেছে, কিন্তু আমি তো আমার পিট ওয়াল ঠিকে গেছে, আমি কি করব? কারণ আমার একটা ছোট বাচ্চাও আছে, তো আমাকে তো চলতে হবে। তবে যারা সারা রাত পাহারা দিয়ে রাখছে সাধারণ মানুষের সব কিছু, তাদের জীবনের নেই কোনো মূল্য। টানা কিছু হয়, একটু কষ্ট হয় আর কি। বেতন বাড়াইতে গেলে বাড়া দিবে না, কয় অল্প বেতন, টানা চাষারা পরে দিনে আবার গাড়ি গুড়ি চালাই, রিক্সা টিক্সা চালাই, তো এই দুটো মিলায় কোনো মতো চলে। কর্তৃপক্ষের সামান্য নজরই বদলে দিতে পারে তাদের জীবন, এমনটি ধারণা তাদের। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। যাত্রী ছাউনি পুলিশ ও শ্রমিক সংগঠনের দখলে, আর অপেক্ষমান যাত্রীরা খোলা আকাশের নিচে সীমাহীন কষ্টে। শিমুলিয়া নৌবন্দরে যাত্রী সেবার বালাই নেই, বরং বন্দর ব্যবহারকারীরা ফিরছেন বিড়ম্বনা নিয়ে। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। শিমুলিয়া ঘাটে মানুষের বিড়ম্বনা এখন নিত্যদিনের। ফেরি চলাচল বিঘ্নিত হলে এই দুর্ভোগের মাত্রা বেড়ে যায় কয়েক গুণ। বিশ্রাম তো দূরের কথা, অপেক্ষারতদের বসার স্থানও নেই। দক্ষিণ অঞ্চলের 21 জেলার প্রবেশদ্বারটিতে এসে সময় কাটে খোলা আকাশের নিচে। একটা থাকার জায়গা নাই, মনে করেন একটা যাত্রী ছাউনি নাই, একটা ভালো একটা টয়লেট নাই। গাছপালা থাকা দরকার, যাতে মানে যারা আসে তাদের ভালো লাগে। একটা মহিলাদের আইলে ওয়াশরুমে যাবে, ওয়াশরুমের অবস্থা নেই। আর যা আছে ওই যে অফিসার করে দেন, তালা মারা সব। ভালো পরিবেশই নাই, সাধারণ মানুষ সব সর্বদিক থেকে বঞ্চিত। বিআইডব্লিউটিএ বলছে 2টি যাত্রী ছাউনি দখল হয়ে গেছে। 29 একর জমির এই বন্দরের গত 2 মাসে 3 দফা ভাঙনে প্রায় 6 একর জমি পদ্মায় হারিয়ে গেছে। একটি যাত্রী ছাউনি ট্রাফিক পুলিশ এবং স্থানীয় পুলিশ, একটা রুম ট্রাফিক পুলিশ আর স্থানীয় পুলিশ দুটো রুম তারা দখল করেছেন বা তাদের তত্ত্বাবধানে রয়েছে। যাত্রী ছাউনিতে অফিস ব্যবহারকারী পুলিশ অবশ্য দখলের দায় চাপাচ্ছেন বিআইডব্লিউটি এর উপর। আসবাবপত্র আমরা কিনে ওনাদের নির্দেশক্রমে আমরা এখানে অনেক আগ থেকে যাত্রীদের নিরাপত্তা কিংবা চালকদের নিরাপত্তার জন্য এই অফিসটি ওনারাই আমাদের ব্যবস্থাপনা করেছে। পদ্মা সেতুর নির্মাণ শুরু হয় 28 বছরের মাওয়াঘাট 2014 সালের 27 নভেম্বর শিমুলিয়ায় স্থানান্তরিত হয়। বিআইডব্লিউটিএ বলছে বন্দরটি প্রতিদিন ব্যবহার করছে 1.5 লক্ষাধিক মানুষ, আর এখান থেকে বছরে আয় হচ্ছে 6 কোটি টাকারও বেশি। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। মাটির ব্যবহার ছাড়াই ব্যতিক্রম পদ্ধতিতে পলি হাউসে রংপুরে বিভিন্ন শাকসবজি এবং ফুল ফলের চারা উৎপাদন করছে একটি প্রতিষ্ঠান। বন্যা বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগে চাষিদের সহায়তার জন্যই এমন উদ্যোগ বলে জানিয়েছেন উদ্যোক্তারা। শাকিল মাহমুদের ক্যামেরায় রংপুর থেকে আরও জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। কোনো ধরনের মাটির স্পর্শ ছাড়াই নেট হাউস ও ট্রে পদ্ধতিতে রংপুরের মিঠাপুকুরের রানীপুকুরে উৎপাদন করা হচ্ছে ফলমূল ও শাকসবজির বিভিন্ন চারা। নাসিক প্লান্ট অ্যান্ড পট থেকে উৎপাদিত এই চারা সংগ্রহ করে ভালো ফলন পাচ্ছেন বলে দাবি কৃষকদের। বিভিন্ন চারা আর কি পাওয়া যায় এখানে। লাউয়ের চারা নিয়ে যা ভালোই লাউ ধরে, ফলন মোটামুটি আর কি ভালোই। সনাতন পদ্ধতির পরিবর্তে রোগবালাই মুক্ত সুস্থ সবল চারা কৃষকদের হাতে তুলে দিতেই এমন উদ্যোগ বলে দাবি উদ্যোক্তাদের। প্রযুক্তি যদি দেশে হয়, দেশে আমরা যদি ছড়াইতে পারি, তাহলে কৃষক সবচেয়ে প্রথমে লাভবান হবে কৃষক। আমরা মাটির পরিবর্তে প্রোডাক্ট ইউজ করতেছি, যেটা হলো স্টেরিলাইজ মিডিয়া। এখানে রোগ জীবাণু মুক্ত থাকে। একটি বিষয় লক্ষণীয় যে তারা মানটি সঠিক রাখার এবং গুণগত মানটি বিবেচনা বেশি করছে, গুরুত্ব দিচ্ছে, দিয়ে চারা উৎপাদন করছে।
2013 সাল থেকে টানা 2 বছর গবেষণার পর 2015 সালে রংপুরের মিঠাপুকুরের রানীপুকুর ও পঞ্চগড়ের দেবীগঞ্জে 2টি প্লান্টে কার্যক্রম শুরু করে নাসিক প্লান্ট অ্যান্ড পট, যেই প্লান্ট থেকে সারা বাংলাদেশেই শাকসবজি ও ফলমূলের চারা সরবরাহ করা হচ্ছে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, রংপুর। টানা বৃষ্টির কারণে পুকুর ও বিলে পানি বেড়ে যাওয়ায় ময়মনসিংহের বাজারে মাছের সরবরাহ কমে গেছে। বাজারে বিক্রেতার চেয়ে পাইকার বেশি, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় প্রকারভেদে মাছের দাম বেড়েছে কেজি প্রতি 50 টাকা পর্যন্ত। হোসেন আলীর তোলা ছবিতে হারুনুর রশিদের রিপোর্ট। ময়মনসিংহের বাজারে বেড়েছে সব ধরনের মাছের দাম। গত এক সপ্তাহের ব্যবধানে আকার ও প্রকারভেদে কেজি প্রতি মাছের দাম বেড়েছে 20 থেকে 50 টাকা পর্যন্ত। বাজারে প্রতি কেজি রুই বিক্রি হচ্ছে 150 থেকে 350 টাকা, পাঙ্গাস 80 থেকে 100 টাকা, তেলাপিয়া 60 থেকে 100 টাকা। এছাড়া পাবদা, শিং, কই বিক্রি হচ্ছে 400 টাকার বেশি। টানা বৃষ্টিপাতের কারণে বাজারে মাছের আমদানি কমে যাওয়ায় দাম বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা। মাছ একবারে কম গাড়ে, মাছ কম আসার কারণে মাছের দাম বাড়ছে। রুই মাছ যেটা 300 কিনতাম ওটা কিনতেছে এখন 350 টাকা, 330 টাকা কেজি প্রতি, 50 টাকা, 30 টাকা, 80 টাকা বাড়তি। মাছের দাম অনেক বেশি, যেটা আছে 200 টাকা কেজি ওটা 250 হয়ে গেছে, যেটা 100 টাকা আছে ওটা 140 টাকা হয়ে গেছে, 30 টাকা হয়ে গেছে। গুড়া মাছের বাজার 100 থেকে 150 টাকা বাড়তি। এদিকে বাজারে মাছের দাম বাড়ায় দারুণ খুশি চাষিরা। বর্তমান বাজার দর অব্যাহত থাকলে আরো লাভবান হবেন বলে জানান তারা। বাজারটা স্বাভাবিকভাবে আছে, এইভাবে যদি বাজারটা টিকে থাকে তাহলে আমরা যারা সাধারণ চাষি তাদের জন্য এটা সুবিধা হবে। বাজারটা মোটামুটি একটু ভালো হয়েছে আর কি, একটু সুবিধা বেশি। ত্রিশালের এই মাছের বাজারে প্রতিদিন গড়ে 20 থেকে 30 লাখ টাকার মাছ বেচাকেনা হয়। ত্রিশালের পাইকারি মাছের বাজার থেকে হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। আগাম শীতকালীন সবজিতে ভরপুর ঝিনাইদহের নগরবাথান পাইকারি বাজার। দাম ভালো পাওয়ায় লাভবান কৃষক। কৃষি বিভাগ বলছে সবজি উৎপাদনে কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। ঝিনাইদহ প্রতিনিধি লোটাস রহমান সোহাগের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান বাজার। সকাল থেকে সদর ও হরিণাকুণ্ড উপজেলার কৃষকেরা উৎপাদিত সবজি নিয়ে এ বাজারে আসতে শুরু করেন। টানা বর্ষণে সবজির ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় সবজির যোগান কম, তাই পাইকারি বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে সব সবজি। গত বছরের তুলনায় দাম ভালো পাওয়ায় খুশি কৃষকরা। এই তরকারির দাম যদি আগামী 2 মাস এরকম থাকে তাহলে আমরা তরকারিতে লাভবান হতে পারবো। ভালো দাম পাইছি, এই দামের কারণে আমাদের ওই ক্ষতিটা পূরণ হয়ে যাওয়ার মধ্যে চলে এসেছে। বাজার ঘুরে দেখা যায় প্রতি মন ফুলকপি 2000 থেকে 2200, বেগুন 2000, সিম 5000 থেকে 5500, মূলা 1800 থেকে 2000, কাঁচামরিচ 6 থেকে 6500 টাকা দরে বিক্রি হচ্ছে। উৎপাদিত সবজি সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন স্থানেও। আগাম সিম আর কপি লাগাইছি, বাজার ভালো বর্ষার কারণে 2000 থেকে 2200 টাকা মন বিক্রি করছি। খরচ খরচা বেশি হয়েছে, তারপর দেখা যাচ্ছে ভালো লাভজনক হয়েছে। এই কারণে এখান থেকে দেখা যাচ্ছে জামালপুর, শেরপুর, টাঙ্গাইল গাড়ি যায়, ঢাকা কারণ বাজার, বিভিন্ন অঞ্চলে যায়। সবজি উৎপাদনে কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানালেন কৃষি বিভাগের কর্মকর্তা। তাদেরকে হাতে কলমে সকল প্রকার কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। এখন ফসল উত্তোলন হচ্ছে এবং তারা তুলনামূলক খুব ভালো দাম পাচ্ছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্য মতে চলতি মৌসুমে জেলার 6টি উপজেলায় 9000-এর বেশি হেক্টর জমিতে সবজি আবাদ হয়েছে। সময় সংবাদ, ঝিনাইদহ। কীটনাশক মুক্ত ও দাম ভালো পাওয়ায় নাটোরে বাণিজ্যিকভাবে বেড়েছে থাই জাতের পেয়ারার চাষ। শহরের নিচা বাজারে প্রতিদিন 150 থেকে 200 মন এই জাতের পেয়ারা বিক্রি হয়। দূর দূরান্ত থেকে পাইকাররা আসেন পেয়ারা কিনতে। নাটোর প্রতিনিধি আল মামুনের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। নাটোর শহরে নিচা বাজার। প্রতিদিন বস্তা বস্তা পেঁয়াজ নিয়ে এখানে আসেন প্রান্তিক চাষিরা। এক একটি পেয়ারার ওজন হাফ কেজির মতো, দেখতে তরতাজা আর মিষ্টিও। পেয়ারা পলি করি বিষমুক্ত রাখার জন্য, পেয়ারাটা ভালো হওয়ার জন্য, বাজারজাত ভালো হবে এই জন্য সুষ্ঠুভাবে এখানে বেচা কিনা করি। আমার টাকা পয়সার কোনো সমস্যা হয় না। বিভিন্ন এলাকা থেকে লোকজন আসে এখানে পেয়ারা কিনতে। কীটনাশক মুক্ত ও তাজা এই পেয়ারা কিনতে দূর দূরান্ত থেকে এখানে আসেন পাইকার ও সাধারণ ক্রেতাও। 12 মাসি থাই3 জাতের এই পেয়ারা বিক্রি হয় কেজি প্রতি 35 থেকে 45 টাকায়। 4 মণ 5 মণ পেয়ারা কিনি এখানকার বাজার থেকে। বগুড়া বাজার সবসময় আমাদের 20-30 টাকা কেজিকে বেশি বেচতে পারি। ছোট ছোট যারা ক্ষুদ্র খামারি আছে, 2 বিঘা 3 বিঘা 1 বিঘা, তাদের জন্য খুবই ভালো যে আমাদের নাটোরে এসে তারা 5 মণ 2 মণ ফলগুলো বেচার সুযোগ পাচ্ছে।
নাটোর শহরের এই বাজারে প্রতিদিন 2.5 থেকে 3 লাখ টাকার পেয়ারা বিক্রি হয়। 45-46 বর্ষাকালে, আর এরপরে বিক্রি হবে শীতকালে, মাল বেশি দাম। বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে, কেনাকাটা হয়, 1-1.5 মণ মাল এই জায়গায় ওঠে প্রত্যেক দিনে। চলতি বছর জেলার 380 হেক্টর জমিতে প্রায় 6000 মেট্রিক টন থাই 3 জাতের পেয়ারা উৎপাদন হয়েছে। সময় সংবাদ, নাটোর। ক্রিকেটের খবর। শ্রীলঙ্কা সফর নিয়ে এখনও আশাবাদী বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এ ব্যাপারে সিদ্ধান্ত আসবে আগামী 2-1 দিনের মধ্যেই, নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান আকরাম খান। তাই তো আগামী 3 দিন বিশ্রাম দেওয়া হয়েছে ক্রিকেটারদের অনুশীলনে, সঙ্গে সফর সূচি পুনর্নির্ধারণে 2 বোর্ডের মধ্যে চলছে আলোচনা। সব ঠিক থাকলে 7 থেকে 10 অক্টোবরের মধ্যে শ্রীলঙ্কায় যেতে পারে টাইগাররা। 2 দিনের দীর্ঘ এক নাটক মঞ্চায়নের পর অবশেষে একটা সিদ্ধান্তে পৌঁছালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পিছিয়ে যাচ্ছে টাইগারদের লঙ্কা সফর। আগের নির্ধারিত সূচি অনুসারে এ মাসে যাওয়ার কথা থাকলেও আপাতত দ্বীপরাষ্ট্রটিতে যাওয়া হচ্ছে না মুমিনুল বাহিনীর। শ্রীলঙ্কা থেকে লাস্ট যেটা বলেছে ওই আগের কথাই, যে যেহেতু এটা ওদের আন্ডারে নাই, ব্যাপারটা হয়ে গেল আপনার এটা হেলথ মিনিস্ট্রির ব্যাপার। সো হেলথ মিনিস্ট্রি থেকে ওরা গতকালও আশা করেছিল হয়তোবা ওরা কোনো কিছু পাবে, বাট ওরা আশা করছে যে আগামী 2-3 দিনের মধ্যে আমাদেরকে ওরা জানাবে। যদি পজিটিভলি সব কিছু হয় তো হয়তোবা আমরা হয়তো আগামী মাসের 7 থেকে 10 তারিখের মধ্যে আমরা যেতে পারি, যেহেতু ওদের যে শ্রীলঙ্কার T20 হওয়ার কথা ছিল সেটা এখন নিশ্চিত না। তবে লঙ্কান প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভার মতোই সিরিজ নিয়ে কোনো মন্তব্য করতে চাইলেন না বিসিবির ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান। এখনও কোভিড টাস্ক ফোর্সের কাছ থেকে চূড়ান্ত বিধিনিষেধের তালিকা না পাওয়ায় আরও কিছুদিন অপেক্ষা করতে চান তারা। আমাদের কাছে অফিসিয়ালি কোনো ইমেল বা এই ধরনের কোনো কিছু আসে নাই। আমরা ওই অফিসিয়ালি ছাড়া আমরা বাইরের কি হচ্ছে না সেটা নিয়ে তো আমরা কিছু বলতে পারবো না। এদিকে এ সময় বসে থাকতে ইচ্ছুক নয় বিসিবি, কাজ চলবে নিজেদের পরিকল্পনা মাফিক, জানালেন আকরাম খান। যদি ট্যুর না হয় তাহলে আমরা ডোমেস্টিক একটা টুর্নামেন্ট করবে, তো সেই জিনিসটা তো আমাদের মাথায় আছে, আমাদের প্ল্যান ABC সব করাই আছে, আমরা আমাদের প্ল্যান মতোই যাচ্ছি। শ্রীলঙ্কা সফরে 3টি টেস্ট ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। লক করিব হ্রদ, অবাক করা এক হ্রদের নাম। আয়ারল্যান্ডের গলওয়ে এবং মেয়র সীমান্তে এর অবস্থান। 175 কিলোমিটার দীর্ঘ এই হ্রদটির ভেতর রয়েছে 365টি দ্বীপ। দৈর্ঘ্যের তুলনায় হ্রদের ভেতর এত দ্বীপ বিশ্বের আর কোথাও নেই। প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বহু ভ্রমণ পিপাসু লক করিব হ্রদে ঘুরতে আসলেও করোনার কারণে এবার পর্যটক শূন্য এই নয়নাভিরাম জায়গাটি। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্ট। আয়ারল্যান্ডের সৌন্দর্য বিশ্বব্যাপী। দেশটির সৌন্দর্য বাড়িয়েছে অসংখ্য দ্বীপ। এসব স্থানের প্রতি রয়েছে পর্যটকদের প্রবল আগ্রহ। এর মধ্যে পর্যটকরা সবচেয়ে বেশি ভিড় করেন আয়ারল্যান্ডের সবচেয়ে দীর্ঘ লক করিব হ্রদে। কিন্তু করোনা বদলে দিয়েছে অনেক কিছু। যে আসনগুলো পূর্ণ হতো প্রকৃতিপ্রেমীদের স্পর্শে, সেখানে এখন পিনপতন নীরবতা। অলস আসনগুলো করোনার ভয়ে অপেক্ষা আছে নতুন কোনো দিনের জন্য। প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এখানে পর্যটকরা বেড়াতে আসেন, কিন্তু মহামারীর কারণে ভরা মৌসুমেও পুরো এলাকা পর্যটক শূন্য। এদিকে সংক্রমণ বেড়ে যাওয়ায় ডাবলিনের মতো আরও বেশ কয়েকটি কাউন্টি তৃতীয় ধাপের নিয়মের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। 175 কিলোমিটারের এই দ্বীপটির ভিতরে 365টি ছোট ছোট আরও দ্বীপ রয়েছে, যা দেখতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকদের ভিড় সবসময় লেগে থাকে। এই যে আসনগুলি আছে, এই আসনগুলি পুরোটাই ভরে যেত দর্শনার্থীদের ভিড়ে। আজ করোনার কারণে সেই ভিড় তেমন নেই বললেই চলে। আয়ারল্যান্ডের লক করিব লেক থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দেবো আরেকবার। আমার বলছে যে 12টার সময় এয়ারপোর্টে থাকার জন্য, টেস্টের জন্য আমি দাঁড়াই আছি 12:30 বাজে। আমি কখন এয়ারপোর্টে যাব, কয় ঘন্টা পরে রিপোর্ট দিব জানি না। আমি এখন সকাল 6টা বাজে ফ্লাইট। সৌদি আরবগামীদের আরেক দুশ্চিন্তার নাম করোনা সনদ। সৌদি এয়ারলাইন্সের ভুলেই ভোগান্তি বলছে হাসপাতাল কর্তৃপক্ষ। এখনও বিমানের টিকিট নিয়ে অনিশ্চয়তা। এবং শেষ পর্যন্ত পিছিয়ে গেল বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর। আগামী মাসের শুরুতে টাইগারদের লঙ্কা যাওয়ার আশা বিসিবির।
এই ছিল এখনকার মতো, সঙ্গেই থাকুন সময়ের।